ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প সুন্দরী রাজকুমারী। দেশে এক রাজপুত্র ছিল। রাজপুত্রের রূপে রাজপুরী আলো হয়ে থাকত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে মুখে। একদিন রাজপুত্রের মনে হলো তিনি দেশভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছেড়ে দিলেন। রাজার মাথায় ভীষণ ভাবনা। রাজা বললেন, যেতে কি হবে বাবা? রাজপুত্র বলল, না, আমি দেশভ্রমণে যেতে চাই, বিশেষ কিছু অভিজ্ঞতা অর্জন করতে চাই। রাজা আর বাধা দিতে পারলেন না। তবে তিনি রাজকুমারের সঙ্গে দল বল, চর অনুচর সব দিলেন। সঙ্গে দিলেন মণিমাণিক্য, ডালা সাজিয়ে। রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর সব নিয়ে এরপর দেশভ্রমণে বেরোলেন। নতুন পোশাক পরে, সাদা ঘোড়ায় চড়ে, নতুন তলোয়ার নিয়ে রাজপুত্র দেশভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাস্তা, কত রাজ্য পার হলেন। সব রাজ্য ছাড়িয়ে একের পর এক রাজ্য পার হয়ে রাজকুমার একটি নতুন রাজ্যে এসে পৌঁছালেন, যার সীমানা শুরুতেই ছিল একটি গভীর অরণ্য। তিনি অরণ্য দেখে দেখলেন এখানে কোনো পাখি পশুর শব্দ নাই, ভাল্লুক বাঘের সাড়া নাই। রাজপুত্রের কেমন একটা অবাক লাগলো। রাজপুত্র চলতে লাগলেন, কিন্তু দেখলেন সেই অরণ্যটি কেমন মরা মরা, ঘাসগুলি ফ্যাকাশে, গাছপালাগুলি যেন সবুজ রঙের নয়, সব যেন ঝিমিয়ে পড়েছে। না পাখির সুমধুর কণ্ঠস্বর আসছে, না কিচিমিচি শব্দ, ফুলেদের সুগন্ধও নেই। কোথাও যেন একটা ফলও দেখতে পাচ্ছেন না। এ কেমন অরণ্য! রাজকুমারের মাথায় ভীষণ চিন্তা ঢুকল। কিন্তু রাজকুমার চলতে লাগলেন। লোকজন নিয়ে চলতে চলতে অনেক দূরে বনের একদম গভীরে প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন একটি রাজপুরী। রাজকুমার তো সেই রাজপুরী দেখে আশ্চর্য হলেন। এত গভীর অরণ্যের মধ্যে রাজপুরী! কিন্তু ভীষণ বড় ছিল সে রাজপুরী। এত বড় রাজপুরী রাজপুত্র কখনোই দেখেননি। তাই রাজপুত্র অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন রাজপুরীর মধ্যে যেন কোনো জনমানব নাই, যেন ফাঁকা রাজপুরী। কেউ যেন ওই রাজপুরী ত্যাগ করে চলে গেছে। রাজপুরীর চূড়া এত বিশাল, যেন মেঘকে স্পর্শ করেছে। কত বড় লম্বা চওড়া সেই রাজপ্রাসাদ! এদিকে কোনো বাদ্য নাই কোথাও, কোনো দুয়ারে লোকজন নাই, না প্রহরী আছে। কেমন রাজপুরী! রাজকুমার যতটা রূপবান ছিলেন ততটাই সাহসী আর নির্ভীক ছিলেন। তাই তিনি তার সেনাদের বললেন, আমরা এখানেই দাঁড়াবো, আমি রাজপুরীর ভেতরে প্রবেশ করব। সেনারা কিন্তু রাজপুরীকে দেখে একটু ভয় খাচ্ছিল। কেমন একটা অদ্ভুত ব্যাপার রাজপুরীর মধ্যে, কোনো লোকজনকেও তো দেখা যাচ্ছে না। তাই তাদের মধ্যে একটা ভেতরে ভয় কাজ করছিল। রাজকুমারের পর রাজপুরীর ভেতরে গেলেন। রাস্তাটা ভালো করে তিনি নিজেই পরিষ্কার করতে করতে গেলেন। লতা পাতা গাছপালায় পরিপূর্ণ ছিল। দুই হাত দিয়ে লতা পাতাগুলো ছিঁড়তে ছিঁড়তে তিনি ভেতরের পথ ধরলেন। ভেতরে ঢোকার সাথে সাথেই তিনি দেখলেন দুধে ধপধপ করছে রাজপুরী। কি পরিষ্কার পরিচ্ছন্ন, হীরের মতো আলো ছটাচ্ছে প্রত্যেকটি দেওয়াল। অপূর্ব সুন্দর সেই রাজপুরী দেখতে, যেন সাদা শ্বেত পাথর, দুধ দিয়ে ধোয়া হয়েছে। এত সুন্দর রাজপুরী, কিন্তু জনবানব নাই, কোথাও কারো সাড়া শব্দও নেই, কেমন নিঝুম। রাজকুমার সেই রাজপ্রাসাদের সব থেকে সামনের বড় দরজাটি খোলার পর যেই একটু পা বাড়ালেন, সেই তিনি যা দেখলেন তা দেখে থমকে দাঁড়ালেন। দেখলেন মস্ত বড় আঙিনা। সেই আঙিনা জুড়ে হাতি ঘোড়া, সেপাই লস্কর, পাহারা সৈন্য সমস্ত কিছু সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তারা মাটির পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে, কেউ পলক পর্যন্ত ফেলে নাই। রাজপুত্র আশ্চর্য হলেন। সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নড়াচড়া করছে না, কেউ চোখের পাতা পর্যন্ত উল্টাচ্ছে না, কেউ একটুও ঘোরাঘুরি করছে না। হাতিরা ঘোড়ারা কেউ ছটপট করছে না। এ কেমন রাজ্য! রাজকুমার হাঁক দিলেন, কেউ কি আছেন? সকলে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজপুত্রের হাঁকের উত্তর কোথা থেকেও এলো না। রাজপুত্র এরপর একাই ভেতরে প্রবেশ করলেন। সকলকে ঘুরে ঘুরে দেখতে থাকলেন, যেন সব পাথরের মূর্তি। রাজপুত্র বেশ কিছুক্ষণ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপরে রাজকুমার ধীরে ধীরে ওই রাজপুরীর ভেতরের ঘরগুলিতে প্রবেশ করতে লাগলেন, সেখানে কি আছে দেখার জন্য। একটি কক্ষের থেকে অন্য কক্ষে রাজকুমার হেঁটে হেঁটে ঘুরে দেখলেন। এমনই ঘুরতে ঘুরতে
তিনি একটি কক্ষে এসে উপস্থিত হলেন, যেখানে তিনি দেখলেন হাজারো ঢাল তরোয়াল রয়েছে, তীর ধনুক, অনেক কিছু অস্ত্রশস্ত্র। অন্য কক্ষে গেলেন, দেখলেন মণিমুক্তা, হীরে জহরত চূড় করা। আরেকটি কক্ষে শুধু রানীদের গয়না রাখা রয়েছে। একটু দূরে আরো হেঁটে অন্য কক্ষে যখন গেলেন, তখন কক্ষের বাইরে দেখলেন দুইটি বিশাল প্রদীপ। কিন্তু প্রদীপগুলি জ্বলছে, আগুন জ্বলছে, শিখা রয়েছে প্রদীপের, কিন্তু সেই প্রদীপের শিখাও যেন স্তব্ধ। স্তব্ধ থেকেই যেন সে সবাইকে আলো দিচ্ছে, ছকছক করছে, নড়েওনি চড়েওনি। রাজকুমার অনুভব করলেন, তাহলে কি এখানে বাতাসও বয় না? সবাই তো শ্বাস নিতে পারছে, তাহলে কি জন্য সবকিছু এখানে স্তব্ধ? রাজকুমারের মন আশ্চর্য হল। রাজকুমার কিছুতেই এর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় তিনি হঠাৎ দেখলেন একটি কক্ষের থেকে দিব্য আলোর জ্যোতি নির্গত হচ্ছে। রাজকুমার সেই কক্ষের দিকে ছুটে গেলেন। দেখলেন একটি অপূর্ব সুন্দর অপ্সরার মতো কন্যা বিছানার ওপর শুয়ে আছে। রাজকুমার বুঝতে পারলেন, মনে হয় এ রাজ্যের রাজকুমারী। সেও পাথরের মতো বিছানায় শুয়ে রয়েছে। রাজকুমার তাকে দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন। এত সুন্দরী কন্যা তিনি আগে দেখেননি। কত দেশের সুন্দরীদেরই তিনি দেখেছেন, কিন্তু এ যেন পরমা সুন্দরী। রাজকুমার তারপর লক্ষ্য করলেন, সেই রাজকুমারীর দুই দিকে দুইটি কাঠি রয়েছে, একদিকে রূপোর কাঠি, একদিকে সোনার কাঠি। কাঠিগুলি চকচক করছে। এত ঝলমল করা কাঠিগুলো দেখে রাজকুমার এত আশ্চর্য হলেন, হাতে তুলে নিলেন। তারপর তিনি অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলেন। ঘাটাঘাটি করতে করতে তিনি মনে রাখতে পারেননি কোন কাঠিটা কোন দিকে ছিল। সোনার কাঠিটি ছিল রাজকুমারীর মাথার দিকে, আর রূপোর কাঠিটি ছিল পায়ের দিকে, কিন্তু তিনি সেটি লক্ষ্য করেননি। তাই ভুল করে রূপোর কাঠিটি মাথার দিকে আর সোনার কাঠিটি পায়ের দিকে রেখে দিলেন। অমনি রাজকুমারী হঠাৎ করে চোখ খুললেন। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ফুলের বৃষ্টি হতে শুরু হলো। রাজকুমারী চোখ খুলেই লজ্জা পেলেন। রাজকুমারকে দেখে অবাক হলেন। এই সেই রাজকুমার, যে রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করল। রাজকুমারী রাজকুমারকে অনেক ধন্যবাদ জানালেন। রাজকুমার কিছুই বুঝে উঠতে পারছিল না। রাজকুমারী বলল, এক ডাইনির অভিশাপে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেই ডাইনি আমাদের বলেছিল, যখন এই সোনার কাঠিকে কেউ রূপোর কাঠির জায়গায় আর রূপোর কাঠিকে সোনার কাঠির জায়গায় রাখবে, তখনই এই রাজ্য অভিশাপ মুক্ত হবে। রাজ্যের সকলের ঘুম ভাঙবে, চারিদিকে আলো ঝলমল করবে, আঙ্গিনায় আঙ্গিনায় উলুধ্বনি আসবে, রাজভাণ্ডারে ছড়াছড়ি হবে রত্নের। সঙ্গে সঙ্গে রাজকুমার বাইরে গিয়ে দেখলেন হাজারো সৈনিক গলা কাঁপানো শব্দে চিৎকার করছে। আনন্দে তারা সুর ধরেছে, নাচ করছে, গান করছে। চারিদিকে ঘুমন্তপুরী যেন এক সুন্দর আনন্দপুরীতে পরিণত হয়েছে। রাজা বেরিয়ে এলেন, রানী বেরিয়ে এলেন, চারিদিকে আলো জ্বলল। আকাশ থেকে হচ্ছে ফুলের বৃষ্টি, চারিদিক থেকে উঠছে জয়ধ্বনি। রাজা এসে, রানী এসে রাজকুমারীর হাতে হাত দিলেন, বললেন, তোমার জন্য আমাদের রাজ্য অভিশাপ মুক্ত হয়েছে। তুমি বাবা বলো কি চাও? রাজকুমার তখন তার মনের কথাটি রাজার সামনে রাখলেন। বললেন তিনি, পরমা সুন্দরী রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়েছেন। রাজা রাজকুমারের কথায় খুব খুশি হলেন, রাজকুমারকে বুকে টেনে নিলেন। এরপর রাজকুমার তার সৈনিকদের ভেতরে নিয়ে এলো। সকলকে অনেক ভালো করে আদর যত্ন করলেন রাজা। সেই রাজ্যের ঘুমন্তপুরীকে রাজকুমার জাগিয়ে তুলল। রাজা রানী সব আগের মতো ফিরে এলো। আঙ্গিনায় থাকা বড় বড় হাতিগুলো তখন জোরে জোরে আওয়াজ তুলে গর্জন করতে লাগলো। এদিকে ঘোড়ারা ছটপট করছে। রাজকুমার দেখল, কিছুক্ষণ আগে যারা পাথর হয়ে দাঁড়িয়েছিল, আজ তাদের মধ্যে কত খুশি, কত আনন্দ। তারা সবাই ছটপট করছে, কথা বলছে। সত্যি, পাথর হয়ে যাওয়া রাজ্য আজ যেন খুশিতে ঝলমল করছে।